এই ভিডিওতে তোমাদের এবিটিএ টেস্ট পেপারের ফার্স্ট যে গণিতের পেজটা আছে 26 পেজ, সেখানকার শর্ট কোশ্চেনগুলো করে দেওয়া হয়েছে। তোমরা ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে আর তোমাদের জন্য হেল্পফুল হবে। এবিটিএ টেস্ট পেপার ম্যাথামেটিক্সের আমরা ফার্স্ট স্টার্ট করবো আজকে। ম্যাথামেটিক্স ফার্স্ট আছে 26 পেজ, তাহলে চলো স্টার্ট করা যাক। পেজ নাম্বার 26। ফার্স্ট কোশ্চেন দেখা যাক কি বলেছে। এমসিকিউ, R% বার্ষিক সরল সুদের হারে পি টাকার R বছরের সুদ 8 টাকা হলে পি ইকুয়ালস টু কত? এখানে পি টাকার R% হারে R বছরের সুদ, তাহলে আমরা ফার্স্টে এইভাবে বের করে নিই। তোমরা এমসিকিউ এর ক্ষেত্রে পরীক্ষায় যেটা করার নিয়ম সেটা হচ্ছে কোশ্চেন সলভ তোমরা করতে চাইলে সলভটা এই সাইডে করবে আর অ্যান্সারটা জাস্ট এখানে লিখবে। তো আমরা সেই হিসেবেই করছি। পি টাকার R% হারে R বছরে সুদ কত হবে আমরা জানি, PR T/100 ফর্মুলা ওয়াইজ PR ইন্টু R ডিভাইডেড বাই 100 টাকা। সিম্পল, এখানে যেহেতু বছরও R আছে ওই জন্য আমরা টি এর জায়গাতেও R বসালাম। এটা ইকুয়ালস টু, ওরা বলেছে তোমরা কোশ্চেনটা দেখলে বুঝতে পারবে যে পি টাকার R% হারে R বছরের সুদ 8 টাকা, তার মানে এটা ইকুয়ালস টু R। তাহলে এটা দাঁড়াচ্ছে পি ইন্টু R ডিভাইডেড বাই 100 ইকুয়ালস টু R। যেহেতু এটা আমাদের বের করা সুদ আর Rটা হচ্ছে ওদের দিয়ে দেওয়া কোশ্চেনে দিয়ে দেওয়া সুদ, বোথ সাইড থেকে R কেটে গেলে আমাদের এখানে থাকছে পি বাই R, পি ইন্টু R বাই 100 ইকুয়ালস টু 1। বোথ সাইড থেকে R আমরা কেটে দিলাম, তাহলে এখানে পি ইকুয়ালস টু আমরা খুব ইজিলি পেয়ে যাচ্ছি 100 ডিভাইডেড বাই R। তাহলে তোমরা অপশন নাম্বার দেখতে পাচ্ছ, কত নম্বর অপশন হবে এখানে অ্যান্সার? সি নাম্বার। হ্যাঁ, অপশন সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট আমরা সেকেন্ড নাম্বার এমসিকিউ এ চলে আসবো। কি বলেছে সেকেন্ড নাম্বারটা? বলেছে 7x স্কোয়ার 25x প্লাস 7 ইকুয়ালস টু 0 সমীকরণের বীজ দুটি একে অপরের অনন্যক। বি অপশন হচ্ছে সমান, সি হচ্ছে কাল্পনিক আর ডি হচ্ছে কোনোটিই নয়। আমরা জানি কোনো দ্বিঘাত সমীকরণের যদি ফার্স্ট অপশনটা হতে হয় অর্থাৎ বীজ দুটো একে অপরের অনন্যক হতে হয়, তাহলে বীজ দুটোর গুণফল 1 হতে হবে। তাহলে ফার্স্ট আমরা এইভাবে প্রত্যেকটা অপশন ওয়াইজ চলিস। যদি সমান হতে হয় সেক্ষেত্রে আমাদের নিরূপক অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac যেটা হয় সেটা ইকুয়ালস টু 0 হতে হবে। আর থার্ড যেটা অর্থাৎ কাল্পনিক হতে গেলে আমাদের নিরূপক অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac হতে হবে লেস দেন 0। তাহলে এই ক্ষেত্রে ফার্স্ট অপশনটা অর্থাৎ একে অপরের অনন্যক যদি হয় তাহলে বীজ দুটোর গুণফল 1 হবে, সেটা হচ্ছে কিনা দেখা যাক। এই ক্ষেত্রে বীজদ্বয়ের গুণফল আমরা জানি কোনো দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের গুণফল বের করার ফর্মুলা হচ্ছে সি বাই এ, যেটা আমরা আইডিয়াল দ্বিঘাত সমীকরণ অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এর সাথে কম্পেয়ার করি। সিটা হচ্ছে আমাদের ধ্রুবক রাশি আর এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। তাহলে এই ক্ষেত্রে আমাদের সি হচ্ছে 7 আর এ হচ্ছে 7। তাহলে আমাদের এ সি বাই এ অর্থাৎ বীজ দুটোর গুণফল এখানে বেরোচ্ছে 7/7। আর আমরা জানি অনন্যকের ক্ষেত্রে দুটো অনন্যক অর্থাৎ কোনো একটা সংখ্যা এবং তার অনন্যকের গুণফল সবসময় 1 হয়। তার মানে এখানে দুটো বীজদ্বয়ের গুণফল যেহেতু 1 হলো, তাহলে আমাদের ফার্স্ট অপশনটাই ক্লিক করে যাচ্ছে যে সমীকরণটির বীজ দুটো একে অপরের অনন্যক হবে। অন্য অপশনগুলো আসার আমাদের প্রয়োজনই পড়লো না, কারণ ফার্স্ট অপশনটাই আমাদের মিলে গেল। যদি ফার্স্ট অপশনটা না হতো তাহলে আমরা নিরূপক বের করে পরের অপশনগুলোর মধ্যে কোনটা হতো সেটা চেক করতাম। এবার চলে আসছি আমরা থার্ড নাম্বারটি কী বলেছে? ত্রিভুজ এসিবি ও ডিইএফ ত্রিভুজ দুটি এমন যে তাদের অনুপাত বলে দিয়েছে বাহুগুলোর, তাহলে আমাদের নিচের কোন অপশনগুলো ঠিক হবে? এটা সবচেয়ে সিম্পল প্রসেসে আমরা করব। দেখো ওরা বলেছে দুটো ত্রিভুজের এক একটা করে বাহুর অনুপাত দেওয়া আছে। তাহলে এ বি ত্রিভুজ, আমরা নিজেদের সুবিধার জন্য এটা হচ্ছে ওয়ার্কিং প্রসেস, ফার্স্ট সেকেন্ড রাফ ওয়ার্কটা আমরা ডান সাইডে করছি, অ্যান্সারটা এখানে লিখছি। থার্ড কোশ্চেনের ক্ষেত্রেও আমাদের ফার্স্টে বলা আছে এ বি বাই ডি, তাহলে আমরা ফার্স্টে দুটো ত্রিভুজ আঁকবো, যার একটা সাইডে এখানে নিচ্ছি আমরা এ বি আর অন্য একটা ত্রিভুজের এই সাইডটা নিয়ে নিচ্ছি ডিই। এইভাবে যদি পরবর্তীতে প্রয়োজন হয় তাহলে ইটাকে এখানেও নিতে পারি। নেক্সট ওদের বলা আছে বিসি বাই এফডি, বিসি বাই এফডি, তাহলে আমাদের এটা হয়ে গেল এফডি, এটা হয়ে গেল আমাদের বিসি।
নেক্সট বলা আছে এসি বাই ইএফ, তাহলে এসি এটা হচ্ছে আমাদের ইএফ। এটা হচ্ছে সবচেয়ে সিম্পল প্রসেস সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রে অনুরূপ বাহু আর কোণ সিলেক্ট করার। তাহলে আমরা একদম অনুরূপভাবে দুটো ত্রিভুজকে সাজিয়েছি, এই বাহুটার অনুরূপ বাহু এটা, এই বাহুটার অনুরূপ বাহু এটা, আর এই বাহুটার অনুরূপ বাহু এটা। তাহলে একইভাবে এই কোণটার অনুরূপ কোণ এটা, এই কোণটার অনুরূপ কোণ এটা, আর এই কোণটার অনুরূপ কোণ এটা হবে। এর অপশানগুলো দেখা যাক কী বলেছে। থার্ড নাম্বার ওরা বলেছে কোণ বি ইকুয়ালস টু কোণ ডি। তাহলে কোণ বি ইকুয়ালস টু কোণ ডি, ফার্স্ট অপশানটাই আমাদের ঠিক হচ্ছে, তোমরা বুঝতে পারছো কোণ বি ইকুয়ালস টু কোণ ডি হচ্ছে। তাহলে অপশান নাম্বার এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা চলে আসবো 4 নাম্বার এমসিকিউ নাম্বার 4। কি বলেছে? ওরা বলেছে সাইন থিটা মাইনাস 60 ডিগ্রি ব্র্যাকেটের মধ্যে ইকুয়ালস টু কস থিটা হলে থিটার ভ্যালু কত? তাহলে আমাদের এখানে যেটা বলেছে রাফ ওয়ার্কে আমরা কাজটা করে নিই। সাইন থিটা মাইনাস 60 ডিগ্রি ইকুয়ালস টু কস থিটা। আমরা পূরক কোণের নিয়ম অনুসারে খুব সহজেই এই ক্ষেত্রে এই সাইডে তো অলরেডি থিটা আছেই, আমরা এই সাইডেও থিটা করে নিতে পারি, অর্থাৎ এই সাইডে তো সাইন আছেই, আমরা এই সাইডেও সাইন করে নিতে পারি। কিন্তু যদি তোমরা চাও তাহলে এই সাইডে কজ আছে, এই সাইডটাও কজে করে নিয়েও করতে পারো, কোনো রকম অসুবিধা হবে না। বাট আমরা এই ক্ষেত্রে এই সাইডটা সাইনে করছি, তাহলে আশা করি একটু কম অসুবিধা হবে। তাহলে থিটা হবে আমাদের 90 ডিগ্রি মাইনাস থিটা। আমরা জানি পূরক কোণের ফর্মুলা ওয়াইজ বোথ সাইড থেকে সাইন সাইন সরিয়ে দিলে, এখানেও কোনো সময় তোমরা বোথ সাইড থেকে সাইন এইভাবে কাটবে না, তাহলে কিন্তু ভুল, কারণ এই সাইনটা এর সাথে গুণ অবস্থায় নেই। সাইন মাইনাস 60 ডিগ্রি ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে বোথ সাইড থেকে আমাদের থিটার ভ্যালু জাস্ট বের করতে হবে, থিটাগুলো একটা সাইডে করে নিলে এখানে থিটা প্লাস থিটা ইকুয়ালস টু আমাদের হচ্ছে 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। তাহলে 2 থিটা ইকুয়ালস টু হচ্ছে আমাদের 150 ডিগ্রি। খুব সহজে আমরা থিটার ভ্যালু পেয়ে যাচ্ছি 150 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 75 ডিগ্রি। দেখা যাক অপশানগুলো কী আছে। অপশান আছে এ নাম্বার 35, বি নাম্বার 75। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার বি অর্থাৎ 75 ডিগ্রি। নেক্সট আমরা চলে আসবো ভি নাম্বার কোয়েশ্চেন এমসিকিউ এর। দেখা যাক কী বলেছে ভি নাম্বারটা। ভি নাম্বার কোয়েশ্চেন আমাদের বলেছে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত 1:3 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত? দুটো লম্ববৃত্তাকার চোঙ, তাদের আয়তন সমান আর উচ্চতার অনুপাত বলে দিয়েছে, ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত আমাদের কাছে জানতে চেয়েছে। রাফ ওয়ার্ক আমরা এখানে করব। দুটো লম্ববৃত্তাকার চোঙ, ঠিক আছে, তাদের আয়তন সমান, আর জানতে যেটা চেয়েছে আমরা ফার্স্টে সেটা ধরে নিই যদি যে দুটো, তোমরা পরীক্ষার সময় এত লিখে করবে না, আমি তোমাদের বোঝানোর জন্য এত লিখে করছি, জাস্ট রাফ ওয়ার্ক, যেটুকুটা মিনিমাম প্রয়োজন সেইটুকুটাই করবে। আমরা ধরে নিচ্ছি যে প্রথম চোঙটির ব্যাসার্ধ R1, চোঙটির ব্যাসার্ধ R1 একক, দ্বিতীয় চোঙটির ব্যাসার্ধ R2 একক। এবার যেহেতু তাদের উচ্চতার অনুপাত আমরা জানি 1:3, তো সেই ধরুন আমরা ধরে নিচ্ছি তাদের উচ্চতা রেসপেক্টিভলি, বলতে আমি এখানে বোঝাতে চাইছি প্রথমটার আগে এবং দ্বিতীয়টার পরে তাদের উচ্চতা 1:3 আছে, তাহলে আমরা h একক এবং 3h একক ধরতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা চোঙ দুটোর ব্যাসার্ধও জানি, উচ্চতাও জানি, তাহলে তাদের আয়তন বের করতে আমাদের কোনো রকম অসুবিধা হবে না। প্রথম চোঙের আয়তন কী হবে আমরা জানি, চোঙের আয়তনের ফর্মুলা 1/3 পাই r²h। আর হচ্ছে যেখানে ব্যাসার্ধ আর হচ্ছে h উচ্চতা। তাহলে ফার্স্ট চোঙের ক্ষেত্রে 1/3 পাই r1² ইন্টু h, আর সেকেন্ড চোঙের ক্ষেত্রে 1/3 পাই r2² ইন্টু 3h, যেহেতু এর উচ্চতা হচ্ছে 3h। তোমরা বুঝতে পারছো আশা করি। দুটো ক্ষেত্রে যেহেতু আয়তন সমান ওদের বলে দেওয়া আছে, তাই আমরা বোথ সাইড এরকম করতেই পারি। তোমরা এখানে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন অর্থাৎ প্রশ্ন অনুসারেও লিখতে পারো। বোথ সাইড থেকে আমরা 1/3 পাই যদি সরিয়ে দিই, তাহলে এখানে আমাদের থাকছে r1² h ইকুয়ালস টু r2² ইন্টু 3h। এবার বোথ সাইড থেকে আমরা যদি h সরিয়ে দিই, তাহলে আমাদের এবং r1 এর নিচে r2টাকে নিই, তাহলে r1/r2 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু আমাদের দাঁড়াচ্ছে 3/1। তাহলে খুব সহজেই আমরা এখানে ক্যালকুলেট করতে পারবো যে r1:r2 বেরোচ্ছে √3:1। তাহলে অপশানগুলো দেখা যাক কী কী আছে।
এখানে দেখো অপশানগুলো আছে 3:1, 1:3, 1:√3। আমাদের ডি নাম্বার অপশানটা হচ্ছে, কারণ R1টা উপরে আর R2টা নিচে আছে, বোথ সাইড বর্গমূল করলে এখানে √3:1 আসবে, তোমরা দেখতেই পাচ্ছ R1:R2। তাহলে অপশান নাম্বার ডি হচ্ছে আমাদের 5 নম্বর কোয়েশ্চেনটার অ্যান্সার। এবার আমরা করবো 6 নম্বর কোয়েশ্চেনটা কী বলেছে দেখা যাক। বলেছে এই রাশি তথ্যের সংখ্যা গুণমান। খুব ইজিলি সংখ্যা গুণমানের ক্ষেত্রে তোমরা অ্যাসেন্ডিং অর্ডারে না সাজিয়েও করতে পারো। এখানে কোন রাশিটির পরিসংখ্যা, কার পরিসংখ্যা সবচেয়ে বেশি আছে? আমরা দেখতে পাচ্ছি 9 আছে এখানে 3টে, 3 আছে 2টো, আর 2 আছে 2টো, 10 আছে একটা। যেহেতু 9 3টে আছে, অর্থাৎ 9-এর পরিসংখ্যা সবচেয়ে বেশি আছে, সুতরাং রাশি তথ্যের সংখ্যা গুণমান হবে 9, অর্থাৎ অপশন নাম্বার বি হচ্ছে আমাদের 6 নম্বর কোয়েশ্চেনটার অ্যান্সার। এবার শূন্যস্থান কি বলেছে দেখা যাক। শূন্যস্থানের কোশ্চেনগুলো তোমরা দেখলে বুঝতে পারবে। ফার্স্ট এরটা 2-1, এটার ক্ষেত্রে আমরা প্রশ্নটা টুকবো না, তোমরা চাইলে পরীক্ষায় প্রশ্ন টুকতেও পারো। আমরা এখানে সলভ করব, এইদিকে রাফ ওয়ার্কটা করব, আর এখানে জাস্ট অ্যান্সারটা লিখবো এই ক্ষেত্রে। তাহলে আমাদের সময় আর পরিশ্রম দুটোই বাঁচবে। এখন 2-1 কি বলেছে, 5% সরল সুদে 1 বছরে 60 টাকার সুদ হলে আসল কত? তাহলে আমাদের এখানে আসলটা প্রিন্সিপাল জানতে চেয়েছে। তাহলে ফার্স্টে 2-1 কোয়েশ্চেন, আমরা এখানে রাফ ওয়ার্কটা করবো। আমরা ধরে নিচ্ছি, ধরি আসল হচ্ছে পি টাকা। আর এই ক্ষেত্রে ওরা আমাদের যেগুলো বলে দিয়েছে সেগুলো হচ্ছে সুদের হার 5%, সময় 1 বছর। তাহলে পি টাকার 5% হারে 1 বছরে সুদ হবে আমাদের, আমরা জানি সরল সুদ বের করার ফর্মুলা PR/T/100। তাহলে PR/T/100 এত টাকা হচ্ছে। আমরা এখানে ছোট্ট একটু কাটাকাটি যদি করে নিই, তাহলে আমাদের এই অ্যান্সারটা বেরোচ্ছে 5/20 টাকা। এটা হচ্ছে আমাদের বের করা সুদ। এবার কোশ্চেনে যে সুদটা উল্লেখ করে দিয়েছে সেটা হচ্ছে 60 টাকা। তাহলে আমরা অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন এখানে করতেই পারবো P/20 = 60। তাহলে সেখান থেকে খুব সহজে আমরা আসলটা পেয়ে যাব, যেটা হচ্ছে 6 2 12 00 1200, অর্থাৎ 1200 টাকা। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ফার্স্টে শূন্যস্থানটা 1200 টাকা। নেক্সট আমরা চলে আসছি 2nd নম্বর কোয়েশ্চেনটা। কি বলেছে, যে সমীকরণের বীজ দুটো 0 ও 1 সেই সমীকরণটি হলো ড্যাশ। আমরা জানি কোনো সমীকরণ বের করার সময় আমরা কীভাবে করি সমীকরণটা, x² মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা ইন্টু বিটা = 0। যদি এখানে আলফা বিটা সমীকরণ দুটোর বীজ হয়, তাহলে এই ক্ষেত্রে আমরা সমীকরণ দুটোর বীজ জানি, একটা হচ্ছে 0 আর অন্যটা 1। তাহলে তোমরা চাইলে খুব সহজে এখানে 0 আর 1-এর ভ্যালু যথাক্রমে আলফা আর বিটার মান হিসেবে বসিয়ে করতে পারো। তাহলে এখানে আমাদের হচ্ছে 0 + 1 x প্লাস 0 ইন্টু 1 = 0। তাহলে এই ক্ষেত্রে আমাদের সমীকরণটা বেরোচ্ছে x² মাইনাস এক্স ইকুয়ালস টু 0। যেহেতু এখানে আমাদের ধ্রুবক রাশি 0 আসছে, তাহলে আমাদের সমীকরণটা এরকম থাকছে x² মাইনাস এক্স ইকুয়ালস টু 0। তাহলে 2nd নাম্বার কোয়েশ্চেন অর্থাৎ শূন্যস্থানের আমাদের অ্যান্সারটা হবে x² মাইনাস এক্স ইকুয়ালস টু 0, যে সমীকরণটা ওরা জানতে চেয়েছে। এবার চলে আসবো আমরা 3rd শূন্যস্থানে। কি বলেছে 3rd শূন্যস্থানটা বলেছে, দুটো ত্রিভুজ সর্বসম হলে তারা সর্বদা ড্যাশ হবে। দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে তাদের প্রত্যেকটা বাহু সমান হবে, প্রত্যেকটা কোণ সমান হবে। এখানে ওরা উল্লেখ করতে চেয়েছে যে তারা ত্রিভুজ দুটো তাহলে সদৃশ্য হবে। তাহলে আমরা এখানে লিখে দেবো ত্রিভুজ দুটো সদৃশ্য কোণী বা সদৃশ্য হবে, তোমরা লিখতে পারো সদৃশ্য হবে। নেক্সট 4 নম্বর কোয়েশ্চেন কি বলেছে দেখা যাক। 4 নম্বর কোয়েশ্চেনে বলেছে sec 49 ডিভাইডেড বাই sec 40 ও cosec 41। তোমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছ, sec 49 ডিভাইডেড বাই cosec 41 ইকুয়ালস টু কত? তো এই ক্ষেত্রে sec 49 ডিভাইডেড বাই cosec 41 আছে, তোমরা দেখতে পাচ্ছ। আমরা যদি পুরো কোণের ফর্মুলা অ্যাপ্লাই করে এই সেকটাকে কোসেকে অথবা এই কোসেকটাকে সেকে কনভার্ট করি, তাহলে দেখা যাক কী পাওয়া যাচ্ছে। sec 49টাকে আমরা 49-ই রাখলাম, কোসেকটাকে সেকে কনভার্ট করছি, তাহলে এটা হয়ে যাবে sec 90 মাইনাস 41, যার ভ্যালু এখানে ইকুয়ালস টু হবে sec 49 ডিগ্রি, আর নিচেও আমাদের বের হবে sec 49 ডিগ্রি। তাহলে বোথ সাইড থেকে sec 49 কেটে গেলে আমাদের অ্যান্সার বেরোচ্ছে 1।
তাহলে এটার অ্যান্সার হবে অর্থাৎ 4 নাম্বার শূন্যস্থানটার অ্যান্সার আমাদের বেরোচ্ছে 1। নেক্সট আমরা চলে আসবো 5 নাম্বার শূন্যস্থানটা কি বলেছে দেখা যাক কি বলেছে। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল, 5 নাম্বার কোশ্চেন, একটি লম্ববৃত্তাকার শঙ্কু ভূমিতলের ক্ষেত্রফল a বর্গ একক, উচ্চতা h একক এবং আয়তন v একক হলে ah/v কত? এই ক্ষেত্রে সবচেয়ে ইজি হবে, ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম থাকবে তোমরা যদি এইভাবে করো। এখানে আমার জায়গা ফুরিয়ে গেছে, আমি উপরে করছি, তোমরা চাইলে রাফ সাইডটা করেই করতে পারো, কারণ তোমাদের পরীক্ষার ক্ষেত্রে পেজটাও অনেক বড় থাকবে। এক্ষেত্রে তোমরা সবচেয়ে সোজা যেটা হবে, তোমরা ধরে নিবে যে ধরি শঙ্কুটার ভূমির ব্যাসার্ধ হচ্ছে r একক, আমি কোটাটা লিখলাম না, শঙ্কুটার ভূমির ব্যাসার্ধ আমরা ধরে নিলাম r একক। তাহলে সেই ক্ষেত্রে ওরা যেটা বলেছে a হচ্ছে শঙ্কুটার ভূমির ক্ষেত্রফল, সেটা বেরোবে πr² বর্গ একক। নেক্সট ওরা যেটা বলেছে উচ্চতা h, সেটা তো hই থাকবে, সেটার ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না। আর v ওরা যেটা বলেছে আয়তন, সেটা হয়ে যাবে 1/3 πr² h ঘন একক। এভাবে যদি আমরা তিনটে রাশিরই ছোট ছোট এককে মানগুলো পেয়ে নিই, ছোটো ছোটো বলতে আমি এখানে r আর h বের করতে বললাম, তারপর আমরা ক্যালকুলেশন করলে আমাদের অঙ্কটা খুব ইজি হয়ে যাবে। ah/v, a হচ্ছে আমাদের πr², আর h হচ্ছে h, আর v হচ্ছে আমাদের 1/3 πr² h। তো এখান থেকে πr² আর h কেটে গেলে ওই 1/3টা উল্টে চলে আসবে 3, তাহলে আমাদের অ্যান্সারটা বেরোবে 3। তাহলে 5 নাম্বার কোয়েশ্চেনটার অ্যান্সার বেরোচ্ছে 3। নেক্সট আমরা চলে আসবো শূন্যস্থান নাম্বার 6, কি বলেছে দেখা যাক। 5, 15, 6, 14 যাই হোক এইভাবে রাশি দেওয়া আছে, এদের মধ্যমা কত বের করতে বলেছে। মধ্যমা নির্ণয় করার ক্ষেত্রে সবচেয়ে ফার্স্ট নিয়ম হচ্ছে আমাদের এটাকে ছোট থেকে বড় হিসেবে সাজাতে হবে। তাহলে ছোট থেকে বড় হিসেবে সাজানো যাক। আমি এখানে ইয়েগুলোকে ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে নিয়েছি, 5 থেকে 15 পর্যন্ত নাম্বার আছে। তাহলে এবার আমাদের দেখতে হবে এন এর ভ্যালু কত। এন অর্থাৎ এখানে যে সমস্ত রাশিগুলো আছে সেটা কটা আছে, 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, অর্থাৎ বিজোড় সংখ্যক রাশি আছে। বিজোড় সংখ্যক রাশির ক্ষেত্রে মধ্যমা নির্ণয় করা সোজা, আমরা জানি। সেক্ষেত্রে আমাদের মধ্যমা বের করার ফর্মুলাটা হচ্ছে n+1 ডিভাইডেড বাই 2তম মানটা। এন হচ্ছে এই ক্ষেত্রে আমাদের 11, তাহলে 11 + 1 ডিভাইডেড বাই 2তম মান। 11 + 1 তোমরা জানো 12, 12 ডিভাইডেড বাই 2 = 6, অর্থাৎ ষষ্ঠতম মানটা হবে আমাদের এক্ষেত্রে অ্যান্সার। ষষ্ঠতম মান দেখা যায় কত হচ্ছে 1 2 3 4 5 6, অর্থাৎ 10। 10 হচ্ছে আমাদের এই ক্ষেত্রে মধ্যমা। তাহলে কোয়েশ্চেন নাম্বার 6 শূন্যস্থানের অ্যান্সার হচ্ছে আমাদের 10। আর এই ক্ষেত্রে যদি এবার সত্য মিথ্যা দেখা যাক কি বলেছে। সত্য মিথ্যার ফার্স্ট কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, বলেছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল একই থাকে। এই কোশ্চেনটা আমরা জানি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়, প্রত্যেক বছরের শেষে যে সুদটা বেরোয় পরবর্তী বছরের শুরুতে সেই সুদটা আসলের সঙ্গে যুক্ত হয়ে যায়। তার মানে এর অর্থ এই দাঁড়াচ্ছে যে আসলটা প্রত্যেক বছর চেঞ্জ হয়, কারণ সুদটা যেহেতু তার সঙ্গে যুক্ত হয়। তাহলে ফার্স্ট কোশ্চেনটার অ্যান্সার আমাদের বেরোচ্ছে মিথ্যে, কারণ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল একই থাকে না। এবার চলে আসছি আমরা সেকেন্ড কোয়েশ্চেনটা দেখা যাক কী বলেছে। সেকেন্ড কোয়েশ্চেনটা বলেছে √15 ও এটা বোঝা যাচ্ছে না কি আছে, সম্ভবত √22 আছে আমার মনে হচ্ছে, তোমাদের বইয়ে অন্য কিছু থাকলে একটু খেয়াল করে নেবে। √15 ও √22 সদৃশ্যকরণী। সদৃশ্যকরণী সেই ক্ষেত্রে বলা হয় যেগুলোর ক্ষেত্রে অম্লজ সংখ্যা যে পার্টটা রুটের ভেতর থাকে সেটা যদি একই থাকে তাহলে সেক্ষেত্রে তাদের সদৃশ্যকরণী বলা হয়। এক্ষেত্রে 15 আর 22 এই দুটোর ক্ষেত্রে আমরা যেটা দেখছি, করণী যে টার্মটা 15 আর 22 দুটোর মধ্যে কিছুই বাইরে বের করা যাচ্ছে না, অর্থাৎ এই দুটো টার্ম সম্পূর্ণ করণী অবস্থায় থাকছে, আর এরা সদৃশ্যকরণী নয়, কারণ এর মধ্যে থাকছে 22 আর এর মধ্যে 15। সদৃশ্যকরণীর উদাহরণ হচ্ছে ধরো সাপোজ কোনো ক্ষেত্রে √2√3 থাকলো, কোনো ক্ষেত্রে 7√3 থাকলো, এগুলোকে বলা হয় সদৃশ্যকরণী। তাহলে এটা সদৃশ্যকরণী নয়, তাহলে অ্যান্সারটা হবে এটাও মিথ্যে। নেক্সট নাম্বার আমরা চলে আসছি থার্ড নাম্বার, কি বলেছে। বলেছে এবিসি, তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেনটা, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও হলে বিওসি 120 ডিগ্রি হবে। আমরা ফার্স্টে ছবিটা এঁকে নিয়েই বোঝাই, আগে বৃত্তটা এঁকে নিই, তাহলে ছবিটা আঁকতে সুবিধা হয়। পরিকেন্দ্র যেহেতু এবিসি ত্রিভুজের সমবাহু ত্রিভুজ প্রত্যেকটা 60 ডিগ্রি হবে, তার মানে বৃত্তের পরিকেন্দ্রটা বৃত্তের ভেতরে অবস্থান করবে সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে এই জায়গাটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি এবিসি, এটা হচ্ছে সেই সমবাহু ত্রিভুজটার। আর আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ হয় 60 ডিগ্রি, সেই ধরুন এই কোণটাও হবে 60 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা। তাহলে সেই ক্ষেত্রে
বিওসি অর্থাৎ এই কোণটার মান কত দাঁড়াচ্ছে? আমরা জানি সবসময় কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় সমবাহু ত্রিভুজের একটি কোণ ওয়াইজ, তাহলে এটা অবশ্যই হবে তার দ্বিগুণ অর্থাৎ 120 ডিগ্রি। তার মানে এখানে যেটা বলেছে কোশ্চেনে এবিসি সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও হলে বিওসি 120 ডিগ্রি, বিবৃতিটা সম্পূর্ণ সত্য। নেক্সট আমরা চলে আসছি 4 নম্বর কোয়েশ্চেন। কি বলেছে দেখা যাক। 4 নম্বর কোয়েশ্চেন ওরা বলেছে একটি কোণ থিটার জন্য সাইন থিটা ইকুয়ালস টু 5/4 হতে পারে। আমরা এখানে দেখি সাইন থিটার অর্থ আমরা জানি কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সাইন থিটা যখন আসে, সাইন থিটার ক্ষেত্রে অতিভুজ নিচে থাকে আর লম্বটা উপরে থাকে, আর সব সময় কি হয় লম্ব অতিভুজের তুলনায় ছোট হবেই। তাহলে এখানে আমরা খুব ইজিলি বলতে পারি যে সাইন থিটা ইকুয়ালস টু যে ভগ্নাংশটা তৈরি হবে সেটার উপরের পার্টটা ছোট হবে আর নিচের পার্টটা বড় হতেই হবে অবশ্যই। বাট এখানে সাইন থিটা ইকুয়ালস টু 5/4 বলা হয়েছে, যেখানে উপরের পার্টটাকে বড় বলা হয়েছে 5, কিন্তু কখনোই লম্ব অতিভুজের চেয়ে বড় হয় না, সুতরাং বিবৃতিটা হবে মিথ্যে। নেক্সট আমরা চলে আসছি 5 নাম্বার কোশ্চেনটা কি বলেছে, একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য a, প্রস্থ b এবং উচ্চতা c হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল। আমরা জানি কোনো সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা 2 ব্র্যাকেটের মধ্যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। এই ক্ষেত্রে একদম সেম সেই জিনিসটাই উল্লেখ করা আছে, তার মানে বিবৃতিটা সত্য। তাহলে ভি নাম্বার হচ্ছে সত্য। নেক্সট আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 6। 14, 16, K, 25, 21 এর গড় 19 হলে K এর মান কত? গড় আমরা এই ক্ষেত্রে ছোটোবেলায় যেভাবে করেছো সংখ্যা হলো সমষ্টি ডিভাইডেড বাই সংখ্যামান করে আমরা ইজিলি করতে পারি। সংখ্যা হলো সমষ্টির ক্ষেত্রে এখানে আমাদের হচ্ছে 14 প্লাস 16 প্লাস K প্লাস 25 প্লাস 21 ডিভাইডেড বাই, যেহেতু এখানে 5টা রাশি আছে, ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু 19। এভাবে আমরা ধরে নিয়ে খুব সহজে ক্যালকুলেশন করে করতে পারি। যেহেতু এদের গড় হচ্ছে 19, ওই জন্য 90 করে নিলাম অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন। তাহলে এখানে আমরা যখন অ্যাড করবো 14 আর 16 অ্যাড করলে হয় 30, আর 25 আর 21 হচ্ছে 46। তাহলে টোটাল হচ্ছে আমাদের 76 প্লাস কে ইকুয়ালস টু, এখানে 5 আর 19 মাল্টিপ্লাই করলে হচ্ছে 95। তাহলে খুব ইজিলি আমরা কে ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি 95 মাইনাস 76, যেটা বেরোয় 19। তাহলে কে এর ভ্যালু 19 ওরা বলেছে, তাহলে বিবৃতিটা সত্য, অর্থাৎ 6 নম্বর বিবৃতিটা হবে সত্য। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, কারণ তোমাদের সাহায্য ছাড়া এতগুলো পেজ সলভ করা কখনোই সম্ভব হবে না। তোমাদের ভালো লাগলে বলো, তাহলে পরবর্তী পেজগুলোও সলভ করা হবে।